যেখানে 20 লাখ ব্যারেল তেল উৎপন্ন করতে আগে ইরান, এখন সেটা 3 লাখ ব্যারেলে চলে আসছে। কারণ তেল উৎপন্ন করে সে তো বাইরে পাঠানোর মতো রাস্তা নেই, চারদিকটা তো অবরোধ করে আটকায় রাখছে। আমার ধারণা এই অবরোধ করাকরি হলে ইরান 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষর মতো পরিবেশে পড়ে যাবে, হাজার হাজার লাখ লাখ মানুষ না খেয়ে মারা যেতে পারে। এই নির্বাচনগুলো হওয়ার পর চরম একটা যুদ্ধ ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের বাঁধবে, এটা আমার ধারণা। ইসরায়েলি প্রধানমন্ত্রী সরাসরি ইউরোপকে নিয়ে সমালোচনা করছে, বিশেষ করে ফ্রান্স, জার্মান এসব দেশকে নিয়ে সমালোচনা করেছে। প্লাস হচ্ছে পশ্চিমা গণমাধ্যম নিয়ে সে সমালোচনা করেছে, যা ইতিহাসে কোনো দিন হিস্ট্রিতে নাই। সে যে সেন্সিটিভ কথাটা বলল, রোমানিয়া এবং রোম যখন পতন হয় কেউ এটা আগে আজ করতে পারে নাই, তো ইরানের পতনটাও খুব দ্রুত সময় হয়ে যাবে, আপনারা এটা হয়তো আজ করতে পারেন নাই। সে এবং সরাসরি বলছে যে আমরা রেজিম চেঞ্জের চূড়ান্ত ধাপে আছি। ইরান আমেরিকা চুক্তি হয়েও হচ্ছে না, তো আবার ইতিমধ্যে দেখছি যে 2-1 দিন ধরে প্রায় আস্তে আস্তে ধীরে ধীরে আক্রমণের মাত্রা বাড়ছে, পুরোদমে আক্রমণ শুরু হচ্ছে। আসলে কি হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি খেয়াল করবেন এই যে চুক্তিটা হয়েও হচ্ছে না, আপনার যে কথাটা, এটার জন্য আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। আপনি জানেন 2025 সালে যে জুন মাসে 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল ইরান, ইসরায়েল এবং আমেরিকা। 12 দিন যুদ্ধটা কেন হয়েছিল, এটার ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের এই চুক্তি না হওয়ার পিছনের কারণগুলো আমরা খুঁজে নিতে পারবো। প্রথম বিষয় হচ্ছে যে ইরানে যখন জুন মাসে আক্রমণ করে তার 4 দিন আগে ফ্রান্সের লা মদ একটা স্যাটেলাইট চিত্র প্রকাশ করে। সেই স্যাটেলাইট চিত্র দেখা গিয়েছিল যে ইরানের ইস্পাহান যে পরমাণু কেন্দ্রটা আছে সেখানে আপনার 18টা আপনার ট্রেলার গাড়ি, যেগুলো ওই বড় বড় যে গাড়িগুলো, ওইগুলো আপনার এই নীল রঙের কন্টেইনার বহন করে আপনার এই ইস্পাহান যে পরমাণু কেন্দ্র ছিল সেখানে তারা এই কন্টেইনারগুলো নিয়ে গিয়েছে। সাথে একটা আপনার থাকে বেকো, অর্থাৎ ওই কন্টেইনারগুলো উঠানোর জন্য একটা ক্রেনের মতো এই 18টা ট্রাকের সাথে, ট্রেলার ট্রাকের সাথে একটা ক্রেনও ছিল। এই স্যাটেলাইট চিত্রটা যখন প্রকাশ করে ফ্রান্সের দ্য মত, এর 4 দিন পরেই ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিত আক্রমণ করে হচ্ছে আপনার ইরানের আপনার মনে আছে ফোর্দ, নাতাঞ্জ এবং ইস্পাহানে। আপনি জানেন যে তখন আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে আক্রমণ করে আপনার বাংকার ব্লাস্টার যে বোমা, সেই বোমার আঘাতে আপনার তাদের প্রবেশপথ বন্ধ করে দেয়। এবং আমেরিকা তখন বলে যে আমরা ইরানের পরমাণু অস্ত্র তৈরির রাস্তা বন্ধ করে দিয়েছি। এই হিস্ট্রিটা তো আপনার মনে আছে। এরপরে একটা লম্বা সময় যুদ্ধবিরতি হলো এবং ইরানের উপর যে আক্রমণটা হলো, ইরান পাল্টা আক্রমণও করেছিল, আপনার মনে আছে, কাতারে আক্রমণ করার পর তারপর আনুষ্ঠানিকভাবে হঠাৎ করে রাত্রেবেলা যুদ্ধ বন্ধ হয়ে যায়। জুন মাসের 2025 সালে জুন মাসের যুদ্ধের কথাটা আমি বললাম। এরপরে আপনার এই মনে আছে কিনা 2015 সালে যখন আপনার জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন একটা চুক্তি করে, P5+1 এই চুক্তিটার নাম ছিল। P5 মানে হচ্ছে জাতিসংঘের পার্মানেন্ট 5, মানে স্থায়ী 5 দেশ। সেটা হচ্ছে আপনার USA, UK, রাশিয়া, চীন এবং হচ্ছে আপনার ফ্রান্স, এবং এটার সাথে যুক্ত ছিল জার্মান। এরা 6 জন মিলে যখন আপনার চুক্তি করলো P5+1 চুক্তির মাধ্যমে, ইরানকে তারা পরমাণু নিরস্ত্রকরণের জন্য এই চুক্তিতে তারা যে শর্ত দিয়েছিল এবং ইরান সেই শর্ত মেনে নিয়েছিল। কারণ আমেরিকা বলেছিল যে ইরানের উপর যত নিষেধাজ্ঞা আছে এই চুক্তি সাইন করার পর সকল নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, যার দরুন ইরানও সেই চুক্তি মেনে নিয়েছিল। এবং সেই চুক্তি মেনে নিয়ে ইরান ইউরেনিয়াম আর সমৃদ্ধিকরণের দিকে সে আগায় নাই। সে ইউরেনিয়ামটাকে 3.67% মাত্রায় নামিয়ে আনবে এবং 600 পাউন্ডের নিচে সবসময় আপনার এই ইউরেনিয়ামটা রাখবে। এই চুক্তি করার পর আপনার মনে আছে কিনা যে 28শে ডিসেম্বর 2015 সালে ইরান তার দেশ থেকে 11,000 পাউন্ড আপনার সমৃদ্ধ ইউরেনিয়াম, 11,000 পাউন্ড অথবা কেজি, 11,000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সে মানে মোটামুটি সমৃদ্ধ, তখন তো ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামটার পর্যন্ত পৌঁছায় নাই, সম্ভবত 20%, 6% থেকে 20% সমৃদ্ধ ইউরেনিয়াম সে জাহাজে করে রাশিয়ায় পাঠায়। এবং রাশিয়া এই ইউরেনিয়াম যে মধ্যম মাত্রার যে ইউরেনিয়াম যে সমৃদ্ধ করেছিল সেটা রিসিভ করে ইরানকে আবার পাল্টা আপনার 1,40,000 কেজি প্রাকৃতিক ইউরেনিয়াম পাঠিয়ে দিয়েছিল। এখন ইরান যখন এই চুক্তি অনুসরণ করে
সব ধাপ অনুসরণ করে চুক্তির পরিপূর্ণভাবে মেনে নিল এবং আমেরিকাও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তার অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা ছিল সেগুলোর মধ্যে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, তার অর্থনীতি যখন ডেভেলপ শুরু হলো তখন এর মধ্যে আপনার জো বাইডেনের সরে গিয়ে আপনার আসলো, ডোনাল্ড ট্রাম্প আসলো। আপনি জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যে 5 জন আমেরিকান প্রেসিডেন্টের সাথে কাজ করেছে। তাই কোন প্রেসিডেন্টকে কিভাবে বায়াস করা যায় এটা নেতানিয়াহুর একেবারে খুব মানে নখদর্পণে আছে। যার দরুন সে ট্রাম্পকে বুঝায় ফেললো যে কোনোভাবে ইরানের যে চুক্তিটা করেছে P5+1 চুক্তি, এই চুক্তিটা থেকে আপনার বের হইতে হবে। আপনি এখন বলবেন নাজমুল ভাই এই চুক্তি থেকে বের হইলে আসলে আপনার এই ইসরায়েলের লাভ কী? ইসরায়েল নেতানিয়াহু চিন্তা করলো যেহেতু ইরান তার মানে মোটামুটি সমৃদ্ধ ইউরেনিয়ামের 11,000 কেজি অলরেডি রাশিয়াতে পাঠিয়ে দিয়েছে, তার মানে ইরান এখন ফতুর। এবং ইরান এই অবস্থায় যদি চুক্তিটা অফ করে দেয় তাহলে আবার ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ হবে, আর নিষেধাজ্ঞা আরোপ হলে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে যাবে। আর আপনি জানেন অর্থনীতির সাথে ইরানের রেজিম চেঞ্জের একটা ইস্যু থাকে, যেটা আমরা এখন উপলব্ধি করলাম যে ইরানের অর্থনীতি দুর্বল দেখে কিন্তু আপনার এই যুদ্ধটার অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে যুদ্ধটাও শুরু হলো, এই যুদ্ধের মাত্র 5-7 দিন আগেই ইরানের রেজিম চেঞ্জের জন্য পুরো দেশ উত্তাল হয়ে গিয়েছিল। অর্থনীতির সংকটকে কেন্দ্র করে এই রেজিম চেঞ্জের ইস্যুটা চলে আসে, যার কারণে নেতানিয়াহু চিন্তা করলো যে যেহেতু সে এখন পরমাণুর ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ জায়গায় ফতুর এবং তাকে যদি এখন অর্থনৈতিকভাবে ঠেকিয়ে দেওয়া যায় তাহলে ইরান মাজা ভেঙে যাবে এবং স্থায়ীভাবে ইরানকে আমরা দমন করতে পারবো। এই টার্গেটেই মূলত ডোনাল্ড ট্রাম্পকে সে বায়াস্ট করে এই চুক্তি থেকে বের হয়ে যায়। এই চুক্তি থেকে বের হয়ে যায় যখন 2018 সালে, তখন ইরান ডিক্লেয়ার দিয়ে দিল যে আমরা ব্যাপকভাবে সমৃদ্ধিকরণ করবো ইউরেনিয়াম। এবং এই চুক্তি থেকে বের হওয়ার কারণে এটা কিন্তু চীন, রাশিয়া সহ ইউরোপের যে 3টা দেশ তারা কিন্তু খুব সিরিয়াসলি এটা মাইন্ড করলো এবং এটা তাদের ইগোতে আঘাত করলো। যার কারণে দেখবেন যে ইউরোপের অনেক দেশ কিন্তু এখন আর এই আপনার ইসরায়েল এবং আমেরিকার ওই ফ্যাসিনেশনটা এখন আর কাজ করে না। আগে যেমন যেখানে আমেরিকা যুদ্ধ জড়াইতো সেখানে ইউরোপের বিভিন্ন দেশ যুদ্ধে জড়াই যেত, বিশেষ করে ফ্রান্স, ইংল্যান্ড এরা যুদ্ধে জড়াই যেত। কিন্তু এই ঘটনা হওয়ার পর আপনার এই মানে যারা ইউরোপের কান্ট্রি তারা বুঝে নিল যে না, আমেরিকার পিছনে আর অন্ধভাবে দৌড়ানো যাবে না, কারণ সে আমাদের এই যেগুলো আমাদের বলি যে অনেকটা মান সম্মানে আঘাত করে ফেলছে। আমাদের 5 জনকে সাথে নিয়ে সে চুক্তি করলো, অথচ চুক্তি ভঙ্গের সময় সে ইসরায়েলকে সাথে নিয়ে চুক্তি ভঙ্গ করে ফেলল। এবং ইউরোপের বিভিন্ন লিডাররা ইসরায়েলের প্রতি আরও বিভিন্ন ইস্যুতে খেপে গেছে। আপনি জানেন ফ্লোটিলা, যেটা আপনার গ্লোবাল ফ্লোটিলা, যেগুলো হচ্ছে এই গাজার অবরোধ নিয়ে, নৌ অবরোধকে নিয়ে সাথে নিয়ে ছোটো ছোটো জাহাজ নিয়ে তারা গাজার দিকে ছুটে চলছিল। সেই অবরোধগুলোকে তারা আটকানোর জন্য ইসরায়েলের বিভিন্ন সহিংস আচরণ, গাজায় বিভিন্ন সহিংস আচরণ এবং এই যে চুক্তি P5+1 চুক্তি থেকে বের হওয়ার কারণে ইউরোপের অনেক দেশ আমেরিকা এবং ইসরায়েল দুইটার প্রতি খুব বিরক্ত। যার কারণে তাদের আগের প্রতি ওই যে সম্পর্কটা ছিল মধুর সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু আর আগের মতো আর নেই। এখন আপনি বলতে পারেন যে এই চুক্তি আপনার আবার একটু ফিরে যাচ্ছে, আমরা চুক্তি হচ্ছে না কেন? চুক্তি হচ্ছে না এখানে 2টা কজ। প্রথম বিষয় হচ্ছে আপনি জানেন যে ইরান আর আমেরিকার উপর আস্থা রাখতে পারছে না। কারণ হচ্ছে কি, 2টা কারণ। একটা হচ্ছে যেদিন ইরানের প্রথম আক্রমণ হয় 28শে ফেব্রুয়ারি, সেদিন রাত্র জেনেভাতে ইরানের যে প্রতিনিধি ছিল এবং আমেরিকার প্রতিনিধিরা জেনেভাতে তারা এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা করতেছিল। সেই রাত্রেবেলা আলোচনা করে যখন যার যার রুমে তারা চলে গেল, সেই রাত্রে ইরানে আপনার হামলা করে এবং ওই জেনেভায় বসে যারা প্রতিনিধি ছিল তারা ওই হামলার কথা শুনতে পায়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি জানেন P5+1 চুক্তিতে ইরান যখন তার সমৃদ্ধকরণ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠিয়ে দেয় এবং আমেরিকা সেই সুযোগে যখন আমেরিকা বুঝলো যে ইরান ফতুর হয়ে গেছে ইউরেনিয়াম পাঠাই দেওয়া, তখন তারা চুক্তি থেকে বের হয়ে গেল। এই 2টা কারণে ইরান আর আমেরিকার প্রতি ওই আগের মতো আস্থা রাখতে পারছে না এবং আমেরিকা সেটা বুঝছে যে ইরান আমাদের প্রতি আর বিশ্বাস বা আস্থার জায়গাটা আমরা নষ্ট করে ফেলছি। যার কারণে আমেরিকার প্রেসিডেন্ট আপনার 3-4 দিন আগে একবার বলছে যে ইরানের সাথে চুক্তি ছাড়াই আমরা বিকল্প কিছু একটা চেষ্টা করতেছি যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা কীভাবে কন্ট্রোল করা যায়। এখন আপনি বলতেছেন যে চুক্তি কেন হচ্ছে না? আমি এগুলো একটু ব্যাকগ্রাউন্ড বললাম এই জন্য যে এই ব্যাকগ্রাউন্ডটা এই চুক্তিকে বাধা দেওয়ার একটা মূল উপাদান হিসেবে কাজ করছে। এখন চুক্তি হচ্ছে না কারণ এক সহজ বাক্যে আপনার ইরানের নিরাপত্তা মন্ত্রী ভ্যান গাভি সে 3-4 দিন আগেই একটা ইয়াতে বলছে সরাসরি যে আমরা কোনোভাবেই আমেরিকার সাথে ইরানের চুক্তি হতে দিব না, সরাসরি সে বলে ফেলছে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের একজন পরিচালক ছিল, ওই যে আপনার নিরাপত্তা পরিচালক, যে সে পদত্যাগ করেছে, তার নামটা এই মুহূর্তে আমার মনে নাই।
সে কিন্তু সরাসরি পদত্যাগের আগে একটা ওপেন স্টেটমেন্টে বলেছিল একটা প্রেস কনফারেন্সে যে আমেরিকার পররাষ্ট্রনীতি এখন আর আমেরিকার হাতে নাই। আমেরিকার পররাষ্ট্রনীতিটা আইপ্যাক, যেটা মানে ইসরায়েলের সংগঠন হিসেবে যারা পরিচালনা হয়, এই আইপ্যাক পুরোটা নিয়ন্ত্রণ করে। এবং এই ইসরায়েলের বিভিন্ন আইপ্যাক থেকে কোটি কোটি মার্কিন ডলার এই ডোনাল্ড ট্রাম্পের জয়ের পিছনে ব্যয় করা হয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্প চাইলেও ওই আইপ্যাকের বাইরে গিয়ে কথা বলতে পারবে, ব্যাপারটা এত সহজ বিষয় না। আপনি জানেন যে এখন এই জিনিসটা টোটালি ইসরায়েল এখানে বড় ধরনের বাগড়া বাঁধছে। এই চুক্তিটা কোনোভাবেই সে হতে দেবে না, কারণ এই চুক্তির একটা ক্লজ আপনি দেখাইতে পারবেন যে ক্লজে ইসরায়েলের জয় আছে? একটা ক্লজ নাই। অর্থাৎ চুক্তিতে যদি 1000 ক্লজ থাকে, 999 বা 1000 ক্লজই হচ্ছে ইসরায়েলের বিপক্ষে। কারণ ইসরায়েল তো আসলে আপনার এই চুক্তি যদি হয়ে যায় আমেরিকা এবং ইরানের মধ্যে, তাহলে এখানে ইসরায়েল সরাসরি পরাজিত হয়ে গেল এবং ইসরায়েলের কোনো তো অর্জন হয় নাই। ইসরায়েলের যে ডিমান্ডটা ছিল যে আপনার রেজিম চেঞ্জ অথবা পরমাণু অস্ত্র বন্ধ করে দেওয়া, মানে পরমাণু সমৃদ্ধ ইউরেনিয়ামটাকে তারা করতে পারবে, বন্ধ করে দিতে পারবে, নিয়ন্ত্রণে নিতে পারবে, সেটাও তো তারা পারে নাই, কোনোটাই পারে নাই। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে ব্রাজিলের যে ভূরাজনীতিবিদ পেপে স্কোবার, সে জানাইছে যে ইরান সম্ভবত ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলছে। এবং এই বার্তাটা আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আপনার মার্কো রুবিও, মানে আপনার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে অলরেডি জানাইছে। এটা আসলে কতটুকু সত্যতা আমরা এটা জানতে পারি না, বাট আমরা যেটা বুঝি যে ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আমরা এতক্ষণ যে আলাপটা করলাম, এই সমৃদ্ধ ইউরেনিয়ামই তো মূলত এই আমেরিকা এবং ইসরায়েলের টার্গেট ছিল। বাট সে টার্গেটে কোনোভাবে পৌঁছাতে পারে নাই, যার দরুন ইসরায়েলের এখানে কোনো অর্জন নাই। যার কারণে ইসরায়েল এই চুক্তিকে না হওয়ার জন্য যত ধরনের রাস্তা আছে সব তারা খুঁজতেছে। আপনি জানেন গত কিছুদিন যাবৎ সে আপনার লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে, দক্ষিণ লেবাননে। এবং আপনার ইসরায়েল এবং আমেরিকা এখন খুব আন্তরিকভাবে চাচ্ছে লেবাননের উপর আবার যে একটা গৃহযুদ্ধ তৈরি করে দেওয়া। অর্থাৎ আপনি জানেন লেবাননের যে সিস্টেমটা আপনার জানা আছে হয়তো বা, যে লেবাননে কিন্তু 50% মুসলিম, 50% হচ্ছে খ্রিস্টান। তো তাদের সরকার গঠনটা হয় এভাবে যে মুসলমান থেকে তাদের প্রধানমন্ত্রী নিয়োগ হয় আর খ্রিস্টান থেকে তাদের প্রেসিডেন্ট নিয়োগ হয়। আবার 50% যে মুসলমান, তার মধ্যে 50% হচ্ছে, মানে অর্ধেক হচ্ছে আপনার শিয়া, অর্ধেক হচ্ছে সুন্নি। যার কারণে তাদের তৃতীয় পদ যেটা, অর্থাৎ স্পিকারের যে পদটা, এটা হচ্ছে আবার শিয়া অধ্যুষিত পদ হিসেবে তারা এটা দিয়ে রাখে। অর্থাৎ তাদের 3টা পদ, প্রেসিডেন্ট পায় খ্রিস্টান, আর সুন্নি মুসলমানরা পায় প্রধানমন্ত্রী, আর শিয়া মুসলিমরা পায় হচ্ছে স্পিকার। অর্থাৎ তাদের এটা একটা কি বলে, একটা ককটেল একটা বলা চলে, যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা। এখানে এদের সেনাবাহিনীর যে সদস্য, আপনি গত অনুষ্ঠানে বলেছিলাম যে আপনি কখনোই দেখবেন না লেবানন এবং ইসরায়েল যুদ্ধে তাদের সেনাবাহিনী কোনোদিন অংশগ্রহণ করে। বরঞ্চ লেবানন এবং ইসরায়েল যুদ্ধ হলে তাদের সেনাবাহিনী তারা দ্রুত ওই যুদ্ধস্থল থেকে পালায়া যায়। তো তাদের ক্যান্টনমেন্টে বা ঘাঁটিতে এসে আপনার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র পড়তেছে, যে ক্ষেপণাস্ত্রগুলো গুলি করলে উপর থেকে তারা ব্লাস্ট করে দিতে পারতো, সেই গুলিটাও করে না তারা। কারণ কি, তারা এতটা ভয় পায় ইসরায়েলকে 2টা কারণে। এক নম্বর কারণ হচ্ছে ইসরায়েলের পর আমেরিকার সবচেয়ে বড় সামরিক সহযোগিতা করা হচ্ছে লেবাননের আর্মিকে। অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা মিলে লেবাননের যত আর্মি আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, তাদের বেতন ভাতা, অস্ত্র, ট্রেনিং সব তারাই দেয়, তাদের টাকাই হয়। আর দ্বিতীয় হচ্ছে তারা হিজবুল্লাহ যেহেতু এখানে সরাসরি ওদের সাথে যুদ্ধে জড়ায় যায়, এই যুদ্ধে তাদের বেতন ভাতা সব কিছু ঠিক রাখতে, আমেরিকার বা ইউরোপের কথা ঠিক রাখতে তারা নিজে থেকে সরে যায়। এবং হিজবুল্লাহর জয় পরাজয় কিন্তু লেবানন আর্মির উপর কোনো প্রভাব ফেলে না, বরঞ্চ হিজবুল্লাহ জয় পরাজয় হচ্ছে হিজবুল্লাহর উপরই টোটাল দায়বদ্ধতাটা থাকে। এখানে লেবানন আর্মি অংশগ্রহণও করে না, তারা এটা সামনেও নাই পিছনেও নাই। এখন আমেরিকা চাচ্ছে যে লেবানন আর্মিকে আর হিজবুল্লাহকে তারা 1986 সালে কিন্তু তাদের মধ্যে একটা গৃহযুদ্ধ হয়, যখন হিজবুল্লাহ তৈরি হয় আপনার লেবাননে। ওই আগের যে গৃহযুদ্ধটা হয়েছিল, সেই গৃহযুদ্ধ অবস্থায় তাদেরকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য যদি তারা গৃহযুদ্ধটা বাধাইতে পারে, তাহলে লেবাননের যে একটা চ্যালেঞ্জ, অর্থাৎ কিছুদিন পর পর লেবানন থেকে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, ব্লাস্টিক মিসাইল হামলা, এই যে চাপে থাকে আপনার ইসরায়েল, এই চাপটা তাহলে তাদের মাথা থেকে সরে যাবে। এবং তারা বুঝতে পারতেছে যে লেবাননের যদি আমি শুধু গৃহযুদ্ধ লাগাই দিতে পারি সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে, তখন তারা নিজেরাই যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকবে, তখন আর সে আসলে ইসরায়েল নিয়ে আর হিজবুল্লাহর কোনো মাথা ব্যথা থাকবে না। কিন্তু এই ক্ষেত্রে আপনি জানেন গতকালকের CNN-এ আপনার জোসেফ আউন, লেবাননের যে প্রেসিডেন্ট,
সে কিন্তু ইরানের বিরুদ্ধে একটা কঠোর কথাবার্তা বলতেছে যে ইরান যাতে লেবাননের বিষয়ে নাক গলায়। এটা কিন্তু অনেক লম্বা সময় পরে আপনার এই ধরনের কথা আপনার বলল, লেবাননের প্রেসিডেন্ট বলল, জোসেফ আউন। এবং আপনার লেবাননের যে প্রধানমন্ত্রী, ওনার নাম হচ্ছে আপনার নওয়াফ সালাম, সেও অলরেডি এই বিষয়ে বলছে আমরা লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্রকরণের জন্য চেষ্টা করতেছি। তার মানে আমরা যেটা বুঝতেছি, আমেরিকা এবং ইউরোপ এবং ইসরায়েলের চাপে লেবাননের সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী, যেটা সেনা, নৌ এবং বিমান বাহিনী, এটা সম্মিলিতভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে তারা ব্যবহার করতে চাচ্ছে। কিন্তু আসলে এটা হিজবুল্লাহর কাছে যেসব অস্ত্রশস্ত্র, ড্রোন এবং আধুনিক ক্ষেপণাস্ত্র আছে, আবার এই লেবাননের আর্মিদের কাছে, লেবানিজ প্রতিরক্ষা বাহিনীর কাছে আপনার তেমন অস্ত্রশস্ত্র নাই, যার কারণে তারাও আবার ভয় পায়। হিজবুল্লাহর সাথে যে চাইলেই তারা লেগে যাবে, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এত সহজও না। তার মানে এখানে একটা নিউট্রাল অবস্থান হয়ে আছে এখন হিজবুল্লাহ এবং লেবাননের সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী। তা আলটিমেটলি এই যে চুক্তিটা, আমেরিকার কাছ থেকে কি সরঞ্জাম পায় না লেবাননের আর্মি? না, আমেরিকা সরঞ্জাম ওইভাবে দেয় না, কারণ কি, যেহেতু এটা একেবারে ইসরায়েলের সীমান্ত ঘেরা, যার কারণে সে চাইলেও দামি দামি অস্ত্র তার হাতে দেয় না। যে যদি অস্ত্র দেয়, তারা আবার চিন্তা করে যে লেবাননের আর্মি যদি আবার এই ইসরায়েলে অ্যাটাক করে বসে, এবং লেবাননের আর্মির উপর তারা পরিপূর্ণ যে আস্থা, এটা রাখতে পারেন আমেরিকা। আপনি জানেন এই মে মাসে তাদের 9 জনের উপর নিষেধাজ্ঞা দিছে। এখানে লেবাননের গোয়েন্দা বাহিনীর লোকও ছিল, লেবাননের সেনাবাহিনীর লোকও ছিল, এবং নৌবাহিনীর সম্ভবত একজন ছিল। তার মানে আমেরিকা তাদের বেতন দেয়, ভাতা দেয়, তারপরে অস্ত্র, মানে দুর্বল অস্ত্র দেয়, কিন্তু ট্রেনিংও দেয়, কিন্তু তাদেরকে আপনার দামি অস্ত্র দেয় না। তারা যে দামি অস্ত্র দিলে যদি তারা আবার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তো মানে দুই ফ্রন্টে তাদের যুদ্ধ করতে হয়, এক হচ্ছে আর্মির সাথে, আবার হচ্ছে হিজবুল্লাহর সাথে, সেটা কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব না। এখন এই ধরনের একটা পজিশনে আছে। এখন ইসরায়েল বারবারই চাচ্ছে যে কোনোভাবে এই চুক্তিটাকে তারা ভেঙে দিবে, যার কারণে ইসরায়েল কিছুদিন লেবাননের এক ফ্রন্টে যুদ্ধ করতে, এখন গাজায় আবার আক্রমণ শুরু করছে। এবং আপনি জানেন যে ইরাকের যে বর্তমান সরকার ব্যবস্থা, এটাও কিন্তু আপনার শিয়াপন্থী, যার কারণে এই সরকারের মধ্যে তারা টালমাতাল শুরু করছে, বিভিন্ন জায়গায় ঘাঁটি স্থাপন করে হামলা করা, হঠাৎ স্ট্রাইকিং হামলার চিন্তা ভাবনা করতেছে, বা তাদের কাছে বিভিন্নভাবে ফোর্সলি সব দেশে বিভিন্নভাবে ঢোকার চেষ্টা করতেছে। তার মানে ইসরায়েল চাচ্ছে যেগুলো ইরানের স্বার্থ রক্ষা করে, সেটা হচ্ছে আপনার হিজবুল্লাহ হোক, হুতি হোক, গাজার হামাস হোক, অথবা ইরাকের নুরি মালিকি হোক, যারাই তার স্বার্থ রক্ষা করবে তাদের উপরই তারা আক্রমণ করবে, যে কোনোভাবে ইরানকে খেপিয়ে তুলে আবার যাতে ইরান এবং আমেরিকার যুদ্ধটা বাধে, এই জন্য তারা প্রাণপণ চেষ্টা করতেছে। আপনি জানেন এনবিসি যে একটা গণমাধ্যমে ট্রাম্প একটা সাক্ষাৎকারে দিয়েছিল গতকালকের আগের দিন, এনবিসিতে সেই সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিল, তাকে প্রশ্ন করা হচ্ছিল যে চুক্তি হয়েও কেন হচ্ছে না। ট্রাম্প বলছে আসলে ইরানিরা খুব শক্তিশালী জাতি এবং তারা খুব মানে ঐক্যবদ্ধ জাতি। আবার সিএনবিসি একটা সাক্ষাৎকার দিয়েছে গতকাল, হচ্ছে নেতানিয়াহু। সেই সাক্ষাৎকারে নেতানিয়াহু যা বলছে তা আমাকে খুব আশ্চর্য করছে। প্রথম বিষয় হচ্ছে, নেতানিয়াহুকে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে ট্রাম্প তো আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছে, পাগল বলছে, বা বিভিন্ন ইস্যু নিয়ে আপনাকে করছে। বলছে ট্রাম্পের সাথে আমার একটা সুখের সংসার অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে, ট্রাম্পের সাথে আমার মতপার্থক্য 2-1 সময় হতেই পারে, আমাদের যদি 100টা কথা মিল থাকে, একটা কথা অমিল থাকতেই পারে, এটা নিয়ে আমি কোনো বিষয় দেখি না। ট্রাম্পের সাথে আমার প্রচণ্ড ঐক্য আছে, প্রচণ্ড মিল আছে। সে যে কথাটা বললো যে ট্রাম্প এবং আমার সাথে সকালে যদি কোনো কথায় মতপার্থক্য থাকে, বিকেলে গিয়ে আবার সেই কথাটা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, এই যে একটা কথা বললো। দ্বিতীয়, তাকে কোশ্চেন করা হয়েছিল যে আপনার এই ট্রাম্পের এই ইরানের বর্তমান আপনাদের কি চিন্তা ভাবনা বা কি মনে করতেছেন ইরানের ব্যবস্থা। তো সে যে সেন্সিটিভ কথাটা বললো, সেটা হচ্ছে যে ইরান আসলে, আপনারা জানেন রোমানিয়া এবং রোম যখন পতন হয়, তখন কিন্তু কেউ এটা আগে আঁচ করতে পারে নাই। তো ইরানের পতনটাও খুব দ্রুত সময় হয়ে যাবে, আপনারা এটা হয়তো আঁচ করতে পারেন নাই। সরাসরি বলছে যে আমরা রেজিম চেঞ্জের চূড়ান্ত ধাপে আছি। এবং আপনি দেখবেন যে মুস্তফা খামেনি কিন্তু 3 দিন আগে সম্ভবত রাষ্ট্রীয় গণমাধ্যমে একটা লিখিত চিঠি পাঠাইছে। সেই চিঠিতে মুস্তফা খামেনি সরাসরি বলছে যে আপনার ইরানে বড় ধরনের একটা আবার আগের মতো একটা ফাটল তৈরি করার জন্য শত্রুপক্ষ কাজ করতেছে। আপনি জানেন যে 89 দিন ইন্টারনেট বন্ধ ছিল। সেই ইন্টারনেট বন্ধ থাকার কারণে তারা সরাসরি হোয়াটসঅ্যাপ বা সিগন্যাল বা বিভিন্ন গুপ্ত যে থাকে, সামাজিক সোশ্যাল মিডিয়া থাকে, এগুলোর মধ্যে যোগাযোগ করতে পারে না ইরানিয়ার যে মোসাদ বা সিআইএ। এখন
এই 89 দিন পর 4-5 দিন আগে ইন্টারনেটটা ওপেন করছে। ওপেন করার পর মোসাদ এবং সিআইএর যারা গোয়েন্দা সংস্থার লোক, তারা ইরানের যারা এজেন্ট আছে তাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতেছে এবং তাদের মধ্যে আবার একটা আলাদা বলয় তৈরি করছে। যার কারণে ওই সিএনবিসি সাক্ষাৎকারে আপনার নেতানিয়াহু বলছে যে তাদের মধ্যে এখন চরমভাবে ফাটল তৈরি হয়েছে এবং খুব দ্রুত ইরানের রেজিম চেঞ্জ হবে, সরকার পতন হয়ে যাবে। এখন আমার ধারণা যে আপনি বলতেছেন যে চুক্তি কেন হচ্ছে না, চুক্তি করলে ইসরায়েলের 100% লস আর আমেরিকার 50% লস। 50% লস আপনি কেন বলবেন? যে আপনার আমেরিকা এখন একটা অর্থনৈতিক চাপে আছে, তেলের মূল্য বৃদ্ধির চাপে আছে, বিশ্বকাপ খেলার এবার বেশিরভাগ খেলায় আমেরিকা হচ্ছে, এই উৎসবকে কেন্দ্র করে তারা এখন বড় কোনো অ্যাটাকে যাবে না, বা নেতানিয়াহু চাইলেও তাকে বড় কোনো অ্যাটাকে এখন আর ট্রাম্পকে জড়াইতে পারবে না। ট্রাম্প চাচ্ছে কি, আমার ধারণা যেটা, যেমন চীন সফরের আগে ট্রাম্প ইরানে টোটালি নীরব হয়ে গেছিলো, কোনো আক্রমণ সব কিছু চুপচাপ ছিল। এই বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগ থেকে বিশ্বকাপ চলাকালীন পর্যন্ত তারা পুরোপুরি নীরব থাকবে এবং নভেম্বর পর্যন্ত তারা অপেক্ষা করতেছে যে নভেম্বরে যে মধ্যবর্তী নির্বাচনটা যদি হয়ে যায়, এর মধ্যে তেলের বাজারটা ব্যালেন্স করা, মুদ্রাস্ফীতিটা কিছুটা কমানো, ট্রাম্প একটু আস্থায় আনা আমেরিকার লোকদেরকে যাতে সে ভোটে জিততে পারে। এই নির্বাচন হওয়ার পর, এবং আপনি জানেন অক্টোবরে হচ্ছে নেতানিয়াহুর নির্বাচন, এই নির্বাচনগুলো হওয়ার পর চরম একটা আঘাত বা চরম একটা যুদ্ধ আপনার ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের বাঁধবে, এটা আমার ধারণা। যদি না ওই যে পেপে স্কোবার যেটা বলছে, ব্রাজিলের যে ভূরাজনীতিকবিদ, যে ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলছে, যদি এটা সত্য হয় তাহলে তো ইরান বেঁচে গেল। আর সত্য না হলে ইরানকে ফানা করার জন্য যত ধরনের রাস্তা দরকার সেটা তারা তৈরি করতেছে। তবে পাল্টা ইরানও কিন্তু আপনার ব্যাপক প্রস্তুতি নিয়ে ফেলছে, যুদ্ধ প্রস্তুতি নিয়ে ফেলছে। এখন এই যে আপনি লাস্টে বলবেন যে ইরান চুক্তিতে তো দেখা গেছে যে চুক্তি হয়ে যাওয়ার পরপরই পাল্টা আক্রমণ ইরানও তো আক্রমণ করতেছে, ইরান আরও বেশি অ্যাগ্রেসিভ আক্রমণ করতেছে। কারণ ইরান কিন্তু 2 ফ্রন্টে যুদ্ধ করতেছে, আপনার খেয়াল রাখতে হবে। এক ফ্রন্ট হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, আরেক ফ্রন্ট যুদ্ধ হচ্ছে তার নিজের দেশের অর্থনীতি কিন্তু এখন চরম মাত্রায় খুবই অবস্থা খারাপ। আপনি জানেন নৌ অবরোধের আগে ইরান প্রতিদিন আপনার 70 লক্ষ ব্যারেল, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সিএনবিসিতে যে আপনার নেতানিয়াহু একটা সাক্ষাৎকার দিল, সেই সাক্ষাৎকারের কয়েকটা জায়গায় সে ইউরোপের প্রতি সে খুব ক্ষোভ জারছে, এবং ইতিহাসে প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী সরাসরি ইউরোপকে নিয়ে সমালোচনা করছে, বিশেষ করে ফ্রান্স, জার্মান এসব দেশকে নিয়ে সমালোচনা করেছে। প্লাস হচ্ছে পশ্চিমা গণমাধ্যম নিয়ে সে সমালোচনা করেছে, যা ইতিহাসে কোনো দিন হিস্ট্রিতে নাই। এখন আপনি মনে মনে চিন্তা করতে পারেন যে এই হঠাৎ করে আপনার নেতানিয়াহু কেন ইউরোপ এবং পশ্চিমা গণমাধ্যমের প্রতি ক্ষেপলো। কারণ হচ্ছে আমার কাছে মোটা দাগে এটা 3টা কারণ মনে হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে, আপনার কি ধারণা যে ইউরোপ ইরানকে ভালোবেসে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে? এটা আমি মোটেও এই ধারণা করি না। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে 3টা কারণে ইউরোপ হঠাৎ করে আপনার ইসরায়েলের প্রতি বিরক্ত। প্রথম কারণ হচ্ছে ওই যে P5+1 চুক্তি থেকে হঠাৎ করে ইসরায়েল আমেরিকাকে বের করে নিয়ে গেল। সেখানে ইরানের যে 5টা হেডমলা দেশ, বা মানে বিশেষ করে আপনার ইউকে, তারপর হচ্ছে আপনার এই ফ্রান্স এবং জার্মানকে কোনো রকম তথ্য না দিয়ে তারা আমেরিকাকে বের করে নিয়ে গেলো, এটা তাদের ইগোতে আঘাত করছে। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে আপনার ইসরায়েল যে গ্লোবাল ফ্লোটিলা যে কর্মসূচিতে, এটা তো বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা এটাতে যুক্ত আছে, তাদের প্রতি কী পরিমাণ অমানবিক নির্যাতন তারা করছে, এগুলো আন্তর্জাতিক মিডিয়াতে যখন প্রকাশিত হয়েছে, ওই দেশের সরকারগুলো আসলে, এবং তারা দেখার পর এগুলো তাদের মনের ভিতর আঘাত করেছে এবং তারা বিরক্ত হয়েছে ইসরায়েলের প্রতি। তৃতীয় বিষয় হচ্ছে, এটা তাদের একটা কৌশল হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন যদি সরাসরি আপনার আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে দাঁড়াইতো, তাহলে চায়না এবং রাশিয়া সরাসরি আপনার ইরানের পক্ষে দাঁড়ায় যেত। তখন যুদ্ধটা হয়তো অনেক লার্জ স্কেলে, এবং এই লার্জ স্কেলের যুদ্ধটাকে তারা ফিরাতে এটা একটা তাদের ভিন্ন কৌশল হইতে পারে। এটা আমার ধারণার ভুল হতে পারে। তবে তারা একটা লার্জ স্কেলের যুদ্ধটাকে এড়ানোর জন্য, আপনি দেখবেন যে এখন চীন এবং রাশিয়া কিন্তু সাহায্য সহযোগিতা করতেছে, কিন্তু সেটা গোপনে, তারা প্রকাশ করে না, এবং তাদের নাম আসলে পরে তারা বলে না এটা মিথ্যা তথ্য। কিন্তু যদি ইউরোপ সরাসরি আমেরিকা এবং ইসরায়েলকে সাপোর্ট করতো, তাহলে রাশিয়া এবং চীন সরাসরি আপনার ইরানকে সাপোর্ট করে ফেলতো, তখন যুদ্ধটা অনেক লার্জ স্কেল হয়ে যেত। তো এই 3টা কারণে আমার ধারণা যে ইউরোপ এবং পশ্চিমা গণমাধ্যম আপনার ইসরায়েলের প্রতি বিরক্ত। তো এই যে বিভিন্ন, আপনি জানেন
যে এতটা বিরক্ত তারা ইতমার বেনগাবির উপর, যে ওদের নিরাপত্তা মন্ত্রী যে, তার উপর কিন্তু নিষেধাজ্ঞা দিছে, তারা একটা স্ট্রং নিষেধাজ্ঞা দিছে। তার মানে এই নিষেধাজ্ঞা যে আমার ধারণা ইরানকে ভালোবেসে দেন, ওই যে আমি যেটা 3টা কারণ বললাম, এই 3টা কারণেই তারা বিরক্ত হয়ে যাচ্ছে। আলটিমেটলি এখন এই ধরনের পরিস্থিতি অ্যানালাইসিস করে আমেরিকা কোনোভাবেই যুদ্ধে যাওয়ার পক্ষে না, অন্তত নভেম্বর পর্যন্ত। এখন আপনি বলতে পারেন নভেম্বর পর্যন্ত গিয়ে যদি আমেরিকা জানে যে ওই আপনার ওই ব্রাজিলের যে ভূরাজনীতিবিদ যে বলছে যে অলরেডি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আছে, এটা যদি আমেরিকা জানে, তাহলে তো আমেরিকা ভুল আর সে যুদ্ধ জড়াবে না। তবে একটা জিনিস তারা এখন খুবই ভয়ঙ্করভাবে করবে, যেটা নিয়ে এই চুক্তিকে বাধা দিয়ে রাখছে, সেটা হচ্ছে যে চুক্তি হয়ে গেলে তো নৌ অবরোধ উঠাই দিতে হবে, হরমুজ প্রণালী ওপেন করে দিতে হবে। আপনি জানেন ওই সাক্ষাৎকারী সিএনবিসি নিউজের সাক্ষাৎকারী আপনার বলতেছিল বেঞ্জামিন নেতানিয়াহু, যে হরমুজের বিকল্প অলরেডি আরবরা তৈরি করে ফেলতেছে, যার প্রায় অনেক কাজ এগিয়ে গেছে। তার মানে ওরা একটা লম্বা প্ল্যান নিয়ে আগাচ্ছে ইরানকে কিভাবে শেষ করে দেওয়া যায়। এখন আপনার কোনোভাবে যদি শেষ করতে না পারে, সর্বশেষ যে পন্থাটা তারা অবলম্বন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস বা আমার ধারণা, সেটা হচ্ছে নৌ অবরোধটা তারা আর উঠাবে না। কারণ কি, আপনি জানেন চুক্তি হইলে এখন নৌ অবরোধটা উঠাই দিতে হবে, আর নৌ অবরোধ উঠাই দিলেই ইরানের জন্য কিন্তু জয়। আপনি জানেন ইরান যেমন হরমুজ আটকে রাখছে, নেতানিয়াহু বলতেছে হরমুজের বিকল্প তারা তৈরি করে ফেলতেছে এবং ওটা অনেক কাজ অলরেডি আগায় গেছে। এখন ওই নৌ অবরোধ যদি উঠায় দেয়, নৌ অবরোধ কিন্তু ইরানকে এখন গলাচাপ দিয়ে ধরছে। আমরা যত কথাই বলি, ইরানের অর্থনীতি নিয়ে যখন আপনি বিশ্লেষণ করবেন, আপনি দেখবেন ইরানের অর্থনীতি এখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা সিচুয়েশন ফেস করতেছে। তাদের মুদ্রাস্ফীতি এখন মাত্রা অতিরিক্ত পর্যায়ে চলে গেছে, সহনশীল মাত্রা, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবং এই যে আপনি জানেন যে এই যুদ্ধের ঠিক আগে, যেটা একটু আগেও বলছিলাম, যে তাদের যে ভয়ঙ্কর একটা হয়েছে, সর্বশেষ যে জনবিক্ষোভ হয়েছে, গণবিস্ফোরণ হয়েছে, এটা কিন্তু এই মুদ্রাস্ফীতি এবং অর্থনীতির দুর্বলতা নিয়েই। সেই অর্থনৈতিক দুর্বলতাকে এখন আমেরিকা ফাইনাল একটা গলায় ফাঁস দেওয়ার মতো চাপ দিছে। তারা এখন আপনার নৌ অবরোধটা কঠোরভাবে মেনটেন করার জন্য, যেখানে আপনার জানেন ক্যাপলার সারা বিশ্বের তেল নিয়ে, অর্থনীতি নিয়ে যারা গবেষণা রিপোর্ট প্রকাশ করে, সে ক্যাপলার বলছে যেখানে 20 লাখ ব্যারেল তেল উৎপন্ন করতে আগে ইরান, এখন সেটা 3 লাখ ব্যারেলে চলে আসছে। কারণ তেল উৎপন্ন করে সে তো বাইরে পাঠানোর মতো রাস্তা নেই, চারদিকটা তো অবরোধ করে আটকে রাখছে। যার দরুন আমার মনে হয় যে যুদ্ধ যদি নাও জড়ায় নভেম্বরের পর, তাহলে এই অবরোধটা তারা লম্বা সময় দিয়ে রাখবে। আপনি দেখবেন নৌ অবরোধের হিস্ট্রিগুলো যদি আপনি পৃথিবীর হিস্ট্রিগুলো অ্যানালাইসিস করেন, 1914 সালে আপনার ব্রিটেন জার্মানির বিরুদ্ধে নৌ অবরোধ দিয়েছিল এবং জার্মান কিন্তু তাতে পুরা বেকায়দার মধ্যে পড়ে যায় এবং 1914 থেকে 19 সাল পর্যন্ত সেই নৌ অবরোধটা চলছে। এবং আপনি জানেন 1915 সালে ফ্রান্স এবং ব্রিটেন সম্মিলিতভাবে নৌ অবরোধ দেওয়ার কারণে আপনার প্রায় 5 লাখ লোক মারা গেছে হচ্ছে সিরিয়া এবং লেবাননে। এবং আপনি জানেন 2007 সাল থেকে অলরেডি নৌ অবরোধ চলতেছে। শুধু নৌ অবরোধ না, বিমান এবং আকাশপথ অবরোধও করে রাখছে গাজায়। সেই অবরোধে গাজার মানুষ দুর্ভিক্ষর মধ্যে পড়ে গেছে। আমার ধারণা এই নৌ অবরোধ কড়াকড়ি হলে ইরান 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষর মতো পরিবেশে পড়ে যাবে, হাজার হাজার লাখ লাখ মানুষ না খেয়ে মারা যেতে পারে। এবং এই অস্ত্রটাকে তারা এখন ফাইনালি একটা পূর্ণাঙ্গ কাজ করার জন্য চেষ্টা করতেছে। যার দরুন আপনি বললেন না যে চুক্তি হয়ে কেন হচ্ছে না, আমেরিকা চিন্তা করছে যে চুক্তি হলে, আমেরিকা তো আর আসলে এককভাবে এটা করে না, ইসরায়েল চিন্তা করছে চুক্তি হলে তো আমার পুরোটাই লস। আর আমেরিকা যে সাময়িক সময় লাভের জন্য যে চুক্তিটা করতে চাচ্ছে, যে তার দেশের অর্থনীতি সংকট, তেল সংকট, খেলাধুলা, এগুলোকে মেনটেন করার জন্য, এখন সে চিন্তা করতেছে প্রয়োজন আমি আক্রমণের স্কেলটা কমায় ফেলবো, আক্রমণ করবে না, চুপচাপ থাকবো, যেভাবে আছে এখন এভাবেই থাকবো, আমার চুক্তি করা তো খুব বেশি জরুরি না। চুপচাপ থেকে যখন আমি নৌ অবরোধটা কঠোরভাবে অবলম্বন করবো, ওই হরমুজ টাইট দেখ, হরমুজের টাইট দেওয়ার ক্ষেত্রে বিকল্প রাস্তা, যে আমি বললাম সিএনবিসি নিউজে নেতানিয়াহু বলছে যে হরমুজের বিকল্প রোড তারা তৈরি করে ফেলতেছে, এবারে অনেক দূর আগে গেছে, সেগুলো তখন একটা যদি বিকল্প রোড তৈরি হয়ে যায়, তখন আসলে হরমুজ নিয়ে আর আমেরিকার কোনো থাকবে না। তখন হচ্ছে এই নৌ অবরোধটা ওই যে আগের মতো, যে কড়াকড়ি নৌ অবরোধ করলে ইরানের অর্থনীতি ভেঙে যাবে, ভিতর থেকে তাদের ফাটল তৈরি হবে, আবার তাদের ভিতরে একটা ভয়ঙ্কর জনবিস্ফোরণ হবে, আপনার গণ অভ্যুত্থান হবে, রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে, সব কিছু স্টেবিলিটি নষ্ট হয়ে যেতে পারে। এখন যে ইরানের জয় অবস্থা, এই লম্বা সময় যদি তারা অবরোধ ধরে রাখে এবং হরমুজ প্রণালী আটকে রাখে, সারা বিশ্বের জন্যই তখন এটা মাথা ব্যথার কারণ হবে। হরমুজের জন্য বিশ্ব ব্যবস্থা মাথা ব্যথা করবে, আর নৌ অবরোধের জন্য ইরানের অর্থনৈতিক ব্যবস্থা একবার ভেঙে পড়ার উপক্রম হবে। তখন এটাকে রক্ষা করা আসলে খুবই দুরূহ হবে এবং এটা দুই পক্ষের জন্য এখন একটা ক্ষতির দিক তৈরি করে ফেলছে। এখন দুই পক্ষ এটা কে কতটুকু ছাড় দিয়ে ডিলিংস করবে বা চুক্তি করবে কিনা আদৌ, এটা এখন বোঝা যাবে হচ্ছে সামনের কিছুদিন, কে কিভাবে
এই হরমুজ এবং নৌ অবরোধকে ডিলিংস করতেছে, এটার উপর পুরোপুরি ডিপেন্ড করবে।